চিরদিন সমানো কাহারও নাহি যাই, আজ যে রাজাধিরাজ কাল ভিক্ষা চাই। এই কথাই বলেছিলেন কাজী নজরুল ইসলাম। ইংল্যান্ডের দিকে তাকালে আমাদের মনে হচ্ছে তার দূরদর্শিতা এবং প্রতিটা মানুষের জীবনের উত্থান পতনের গল্পে নজরুল ইসলাম সবার সেরা। তাই তো কবিতার এই লাইন লেখার সাহস এবং শক্তি পেয়েছিলেন। কাজী নজরুল ইসলামের কবিতা এবং গানের মধ্যে তৎকালীন সময়েরই কথা উল্লেখ নেই। উল্লেখ করেছেন জীবন নদীর শেষ দিন পর্যন্ত কি ঘটতে পারে সেই তীক্ষ্ণ দূরদর্শিতার পরিচয় দিয়ে গেছেন। তাই তো তিনি লেখার সাহস পেয়েছিলেন, চিরদিন কাহারও সমানো নাহি যায়, আজ যে রাজাধিরাজ কাল ভিক্ষা চায়। ইংরেজরা গোটা পৃথিবীর ম্যাক্সিমাম দেশ শাসন করেছে। যে সাম্রাজ্যের নাম ব্রিটিশ সাম্রাজ্য, যে সাম্রাজ্যের নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আজ সেই দেশটার অভ্যন্তরে যে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি, ভাবতে গেলে সত্যি অবাক লাগে। এই কাজী নজরুল ইসলামকেই জেলবন্দি করে রেখেছিলেন তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের ইস্ট ইন্ডিয়ান কোম্পানির পুলিশ। প্রায় 190 বছরেরও বেশি সময়কাল ধরে ভারতবর্ষের মতো বৃহৎ একটি দেশকে শাসন, শোষণ, লুণ্ঠন করে গেছে এই ইংরেজরা। তারা ভেবেছিল আমরা পৃথিবী যতদিন থাকবে ততদিন আমাদের সাম্রাজ্য থাকবে, আমরা মানুষ আর অন্যান্য দেশের মানুষরূপী তারা জন্তু জানোয়ার মাত্র। কিন্তু সকলকে অবাক করে দিয়ে ইতিহাসের পাতায় কোনো রকমে বেঁচে আছে এই ইংল্যান্ড নামক দেশটি। ইংল্যান্ডের স্টারমারের সরকার এতটাই খারাপ পজিশনে আছে বর্তমানে, তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন। যে দেশের রাজনৈতিক অভ্যন্তরীণ যে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে সেই দেশের প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে হয়। শুধুমাত্র স্টারমারই যে ইস্তফা দিলেন এমনটি নয়, বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কোনো সরকার প্রধানমন্ত্রী হিসেবে 2 বছর 3 বছরের বেশি টিকতে পারছে না। কিন্তু কেন? এটা কি পাপের ফল? হ্যাঁ, অনেকে মনে করছে গোটা পৃথিবীতে যে পরিমাণে ইংল্যান্ড মানুষের রক্তে একদম স্নান করেছে, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষকে খুন করেছে, মানুষের গায়ের চামড়ায় নিজেদের জুতো বানিয়েছে, তাদের অভিশাপ লেগে গেছে হাড়ে হাড়ে। আর সেই কারণে ইংল্যান্ডের এই করুণ পরিস্থিতি। যে দেশটা, যে সাম্রাজ্য ইতিহাসের পাতায় এত বড় সাম্রাজ্য, যাদের পরিধি লক্ষ লক্ষ কিলোমিটার, বর্গ কিলোমিটার ব্যাপী তাদের পরিধি, যে ব্রিটিশ সাম্রাজ্যের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পায়নি। আজকে সাম্রাজ্য তো নেই, বরঞ্চ নিজের দেশের মধ্যে যে গুতোগুতি শুরু হয়েছে, তাতে দেশটা আর কতদিন নিজেদের কন্ট্রোলে রাখতে পারবে নাকি আমেরিকার কাছে বিক্রি করে দেবে সেটাই ঠিক করে উঠতে পারছে না। অলরেডি তো বিক্রি করেই দিয়েছে। ইংল্যান্ডের অভ্যন্তরীণ যা পরিস্থিতি, তাতে আমেরিকা বেশ কিছুটা অংশ দখল করে নিয়েছে। কে শাসন ক্ষমতায় আসবে, কাকে কতদিন শাসন ক্ষমতা রাখতে হবে, সমস্তটাই বর্তমানে আমেরিকা নিয়ন্ত্রণ করছে। আর আগামী দিনে নির্বাচন প্রক্রিয়া বা যেভাবে এই কিংডম অফ ইংল্যান্ড চলছে, তাদের আর হয়তোবা বেশি দিন এই প্রক্রিয়ার মধ্যেও চলতে হবে না, সরাসরি আমেরিকা পুতুল সরকার বসিয়ে দেবে। স্টারমারের
এই হঠাৎ পদত্যাগ গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। আর আবারও এই পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটিশদের ইতিহাস উঠে আসছে, ব্রিটিশদের নির্মম অত্যাচারের কথা উঠে আসছে। ভারতবর্ষের আপামর জনসাধারণের উপরে যেভাবে অত্যাচার এবং এই সাধারণ মানুষের রক্তে হুলি খেলেছে ইংরেজরা, তাদের পতন যে অনিবার্য, পৃথিবীতে যে এই জাতিটা নিশ্চিহ্ন হয়ে যাবে, সেটা তো ভারতীয়দের অভিশাপের মধ্যেই আছে। যদিও অনেকে বলবেন যে এত বড় সাম্রাজ্য থেকে নিজের দেশটা রক্ষা করতে পারবে না। দেশ রক্ষা করতে পারলে আজকে পাকিস্তানের দিকে তাকালে যেমনভাবে আমরা দেখতে পাই, নির্বাচন হয়, ফল ঘোষণা হয় না, দিনের পর দিন একটা মানুষ জোর করে ক্ষমতায় টিকে থাকে, তাও তো তাদের মধ্যে একটা ক্ষমতা জিয়ে রাখার একটা পরিস্থিতি আছে। আর সেখানে তো তাও নাই, ইংরেজদের মধ্যে সেটাও নেই। যারা নিজেদেরকে সভ্য জাতি হিসাবে গোটা পৃথিবীতে পরিচিত করেছিল, সেই সভ্য জাতি এখন অসভ্য জাতিতে পরিণত হয়েছে, যে কারণে স্টারমারের এই পদত্যাগ। শোনা যাচ্ছে স্টারমার নাকি এতটা দুর্নীতির সঙ্গে জুড়ে গেছে যেখানে তার পদত্যাগ ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা ছিল না। তাহলে সেই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ, আমরা বলতেই পারি। এরই সঙ্গে আরও একটি বিষয় না বললেই নয়। কি সেই বিষয়? আজকে ব্রিটিশ সাম্রাজ্যের এই পতন এবং আজকের দিনের তাদের রাজনৈতিক অভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই বিষয়কে কেন্দ্র করে আজকে আমেরিকার দিকে নজর দিতে হয়। আমেরিকা যেভাবে গোটা পৃথিবীতে একটার পর একটা দেশ নিয়ন্ত্রণ নিয়ে গোটা পৃথিবীতে মার্কিন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, সেই প্রতিষ্ঠাতে ঘুণ ধরিয়ে দিয়েছে ইরান। আর এর পিছনে সবচাইতে বড় ভূমিকা কাজ করছে সেই চীনের। আমেরিকার এবং ব্রিটিশদের, অর্থাৎ মার্কিন সাম্রাজ্য এবং ব্রিটিশ সাম্রাজ্যের যে হাত বদল হয়েছিল, সেই হাত বদলের ইতিহাসটা এক লাইনে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। তাহলে বুঝতে পারবেন আমেরিকা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্য টিকে ছিল তৎকালীন সময়ে দেশের অভ্যন্তরে কৃষকদের উৎপাদিত ফসলের উপর নির্ভর করে মানুষের পরিশ্রমের রোজগারের টাকা কিভাবে মালিক শ্রেণীর হাতে তুলে দেওয়া যায়, সেই প্রকারভেদের ভিত্তি স্থাপন করেছিল ব্রিটিশ সাম্রাজ্য। তার সঙ্গে সঙ্গে আরও একটি জিনিস তারা তৈরি করেছিল, সেটা হচ্ছে সুতি আর চিনি। সুতি কাপড় অর্থাৎ হাতে বোনা কাপড় জগৎ বিখ্যাত ছিল, আর চিনি, সুগার মিল। গোটা পৃথিবীতে চিনি হয়ে গিয়েছিল একটা সময়ে সবচাইতে বাণিজ্যিকের প্রধান কারণ, প্রধান বিষয়, এজেন্ডা। আজকের দিনে দাঁড়িয়ে যেরকমভাবে প্রধান বাণিজ্যিক পদার্থ বা উপাদান যদি বলি, সেটা নিঃসন্দেহে বলা যায় তেল। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য যখন শুরু হয়, সেই সময়তে আধিপত্য বলতে গেলে বা বাণিজ্য বলতে গেলে যেটা ছিল, সেটা হচ্ছে কৃষকদের উৎপাদিত ফসল, সেটা তন্তু জাতীয় হোক বা শস্য জাতীয় হোক, যেমনই হোক। অন্যদিকে কৃষকদের উৎপাদিত ফসল আখ চাষ থেকে যেভাবে চিনি উৎপন্ন, আর তার সঙ্গে সঙ্গে কাপড়। এই বিপ্লব ঘটিয়ে দিয়েছিল ব্রিটিশরা। কিন্তু 1910 সালের পরে পরে আমেরিকা যেভাবে গোটা পৃথিবীতে একটি নতুন সমীকরণ তৈরি করেছিল, সেই সমীকরণটা কী ছিল? না তো ভবিষ্যৎ উন্নতিশীল দেশ হতে গেলে টেকনোলজির দিক থেকে উন্নত হতে হবে। টেকনোলজিটা কি? না তো আকাশ গবেষণা করতে হবে, মাটির তলাতে কি আছে সেগুলো দেখতে হবে। অর্থাৎ থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। দেশ হতে দেশান্তরে কেমন করে ছুটছে মানুষ। আর এই চিন্তা ভাবনা থেকেই তৈরি হয়েছে মার্কিন সাম্রাজ্য। মার্কিন সাম্রাজ্যে কী কী ঘটনা ঘটেছে? মার্কিন সাম্রাজ্য তৈরি করেছে বড় বড় গাড়ি, কলকারখানা, যেটাকে বলা হয় শিল্প বিপ্লব। তারপরে পরেই প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পরেই কিছুদিনের মধ্যে 39 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তখন তো ব্রিটিশ সাম্রাজ্য একদম ভেঙে খান খান হয়ে গেল। আর এই পরিস্থিতিতে মার্কিন সাম্রাজ্যের উত্থান ঘটে গেল। তবে একটা সাম্রাজ্যের পতন বেশি দিন সময় লাগেনি। অর্থাৎ
প্রথম বিশ্বযুদ্ধ 14 সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 39 সালে। আর এরই মাঝে নতুন সাম্রাজ্য তৈরি হয়ে গেল, সেটা মার্কিন সাম্রাজ্য। অর্থাৎ মাত্র হার্ডলি 30 থেকে 35 বছরের মধ্যে ব্যাপকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটে গেল। আর আজকে এই 2026 সালে দাঁড়িয়ে আমরা বলে দিতে পারি আগামী 2050 সালের মধ্যে মার্কিন সাম্রাজ্য পতন অবিসম্ভব, থাকবে না মার্কিন সাম্রাজ্য। মার্কিন সাম্রাজ্য কেন থাকবে না তাও বলে দিচ্ছি। আপনারা জানেন মার্কিন সাম্রাজ্য যে কথাটা বলছিলাম, যে শিল্প বিপ্লবের ফলে কলকারখানা তৈরি হলো, বড় বড় গাড়ি তৈরি হলো, একটা দেশ থেকে আর একটা দেশে মানুষ ছুটলো, যার ফলে মধ্যপ্রাচ্যের এই বিভিন্ন দেশে তেলের আবির্ভাব ঘটলো। তেলের আবির্ভাব ঘটলো আমেরিকায়, তেল খুঁজে পাওয়া গেল রাশিয়াতে। আর তৎকালীন সময় রাশিয়া এবং আমেরিকা তারা নিজেদের শক্তি প্রদর্শন করে তাদের মার্কিন সাম্রাজ্য তৈরি করেছিল। কিন্তু মার্কিন সাম্রাজ্য তৈরি হওয়ার পরে সবচাইতে বিষধর সাপ তৈরি হয়েছে আমেরিকা, আর সেই সাপের ছোবল খেয়েছে রাশিয়া। আজকের দিনে দাঁড়িয়ে চীন একা, তাই তো চীন কাউকে সঙ্গে নিয়ে এগোতে চাইছে না। চীন কী কী বিপ্লব ঘটালো? এই সময় দাঁড়িয়ে আমেরিকা যেরকমভাবে গোটা পৃথিবীর বুদ্ধিকে ব্রেন ড্রেন করে আমেরিকায় নিয়ে গেছে কোটি কোটি টাকা দেওয়ার বিনিময়ে, ডলার দেওয়ার বিনিময়ে, এবং গোটা পৃথিবীতে পেট্রো ডলার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, তাহলে চীন আজকের দিনে কি তৈরি করছে, যার ফলে ভবিষ্যতের সাম্রাজ্য হতে যাচ্ছে চীন, অর্থাৎ মার্কিন সাম্রাজ্যের পরবর্তী সাম্রাজ্য চায়না সাম্রাজ্য, সেই দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিলেই জলের মতো ঘুষে যাবে। এই তেলের আধিপত্য এতদিন পর্যন্ত যেভাবে ডলারের সঙ্গে বেঁধে রেখেছিল আমেরিকা, আজকের দিনে দাঁড়িয়ে চীন সেই গাঁটছাটটা ছিঁড়ে দিয়েছে, যার ফলে গোটা পৃথিবী বহুমুখী অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে। আর এইটাই আস্তে আস্তে মার্কিন সাম্রাজ্যের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে, ইতিহাস সাক্ষী থাকবে। তবে আজকের দিনে ইংল্যান্ডের যে পরিস্থিতি, আমেরিকার পরিস্থিতি এর চাইতেও ভয়ানক হবে। সময় মাত্র 20 থেকে 25 বছর। চোখ রাখুন, আমাদের সঙ্গে থাকুন। আলোচনা শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে শেষ করব। স্টারমারের যে এই যে রেজিগনেশন, পদত্যাগ, এটা স্টারমারের দুর্নীতি নাকি দেশের অভ্যন্তরে রাজনৈতিক উত্তাল, শিক্ষিত বেকারদের চাকরি নেই, অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়েছে এবং মার্কিনীদের থাবার আসল কারণ? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলোচনা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।